সচিব শব্দটা কেন বলে? মহাচোর বলা যায়। মমতা ব্যানার্জি নিজেই যখন মদন ধরা পড়েছিল তখন বলছে আমরা সবাই চোর। তো চোরদের সরকার এখন বিভিন্ন রকমের চোর, বড় চোর, মাঝারি চোর, বড় চোর, মহাচোর, সততার প্রতিকালা চোর, তাই তো? নাম ভাইস প্রেসিডেন্ট করে দেয়, প্রেসিডেন্ট করে দেয়, সচিব করে দেয়, নামে কি এসে যায়? ওগুলো ডাক নাম। বলছে যে দলের সাথে কোনো সম্পর্ক নেই, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনি এটার ব্যাপারে বলছেন। এটা কি একটা কথা ছিল না বাংলা, শরীর সাক্ষী মাতাল, তার একটা বাংলা একটা প্রবাদ আছে। তো আর কাউকে পেল না যে দুর্নীতিগ্রস্ত, যার কাছ থেকে টাকা পাওয়া গেল, তাকে যখন গ্রেপ্তার করা হচ্ছে বা আটক করা হচ্ছে এবং টাকা উদ্ধার হচ্ছে। এটা তো যখন তৃণমূলকেও ধরেছিল তখন বলেছিল দলের সাথে যোগ নেই বলেছিল, তারপর তাকে মুখপাত্র করা হয়েছে। প্রায় মুখপাত্র নাকি এটা করা হয়েছে না? তো এই কথার গুরুত্ব কী আছে? ওরম লোকজনকে ভাড়ায় অ্যাপয়েন্ট করা যায়। একসময় সারদা গ্রুপ অ্যাপয়েন্ট করেছিল টাকা দিয়ে, তাই তো? এখন মমতা ব্যানার্জি অ্যাপয়েন্ট করেছেন। যেরকম মাইক ভাড়া পাওয়া যায়, যেরকম মাইকম্যান পাওয়া যায়, মাইক্রোফোন পাওয়া যায়, সব স্পোক্স পার্সন পাওয়া যায় ভাড়ায়। মমতা ব্যানার্জি কী বলছে সেটা বড় কথা। ওখানে তো বাকি সব ল্যাম্প পোস্ট, পোস্ট তো একটাই, তাই তো? তো তিনি কেন নিশ্চুপ? তিনি তো মুখরা, তিনি কি বলছেন তার কথা বলা দেবো, গুরুত্ব দেব। অদল বদল, একে ধরো একে ছাড়ো, এটা তৃণমূলকে বুঝতে হবে। জোর গলায় যতই বলুন, মমতা ব্যানার্জি যা করেন নিজেকে বাঁচানোর জন্য, সব অপরাধী তাই করে, নিজের ঘনিষ্ঠকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য তিনি এরকম একাত্তা বলিপাঠা করতে রাজি আছেন। নারদা কাণ্ডে বিজেপির আদবানি লোকসভায় চেয়ারম্যান ছিলেন এথিক্স কমিটির, আজ পর্যন্ত তদন্ত হয়নি। তাহলে দিল্লিতে সেটিং। কয়লা পাচার কাণ্ডে ভাইপো এবং ভাইপো বউ, যা এত যথেষ্ট প্রমাণ আছে যে জেলে যেতে হয়। রেড করলে লন্ডন থেকে, সুইজারল্যান্ড থেকে, দুবাই থেকে, সিঙ্গাপুর থেকে, মুম্বাই, এই সর্বত্র টাকার হদিশ পাওয়া গেছে, পাচার হয়েছে। যত রকমের পাচার কাণ্ড হয়েছে। মুর্শিদাবাদে বলছি, লোকে বলে এই গরু পাচার করছে, গরু আছে। আসলে তো কেউ দুবাইতে বসে, কেউ গাজিয়াবাদে বসে, কেউ দিল্লিতে বসে, কেউ মুম্বাইতে বসে, কেউ কলকাতায় বসে, কেউ কালীঘাটে বসে এই গোটা নেটওয়ার্কটা পরিচালনা করেন। দুর্নীতির একটা পাহাড় প্রমাণ দুর্নীতি, কিন্তু সেটিং করেছেন। রাষ্ট্রপতি থেকে উপরাষ্ট্রপতি, রথ থেকে উল্টো রথের মধ্যে আমরা দেখলাম যে চার্জশিটে সিবিআইয়ে ভাইপো ভাইপো বউ বাদ। এগুলো বিনিময় মূল্য দিতে হয়। তো তোমাদের যে প্রশ্ন ছিল, তোমার প্রশ্নের সঙ্গে আমাকে এটা আমার প্রশ্ন করার কথা ছিল যে শুধু পার্থ আটক হলো, নাকি আনিস কাণ্ডের সময় যেরকম ওই ছেলেপুলেকে ধরে নিয়ে গেছিলো, তারা বলেছিল না আমার বলির পাঠা করা হচ্ছে। তো তোমার ধারে কাছে তোমরা গেলে তোমরা শুনতে, পার্থ চ্যাটার্জিও বলছেন আমাদের বলির পাঠা করা হয়েছে। অতীতে আমরা দেখেছি। এই জন্যই সুলতান আমাদের প্রাণ গেছে। লিখে নাও, নারদা কাণ্ডে শোভনকে ছেড়ে দাও, কানুন আছে। মদনকে ছেড়ে দাও, কানুন আছে। তাহলে সুলতানকে ধরো। এই তো ছিল ডিল। এবং সে উত্তেজিতভাবে হই চই, চেঁচামেচি, কান্না কাটি, তারপরে হাট ফেল যে আমাকে বলিপাঠা করছে। আনিস কাণ্ডে আমরা দেখলাম এই মমতা ব্যানার্জি এটা করেন, এটাই জন্য বিখ্যাত যে ঠিক আছে একে ছাড়ো, ওকে ধরো। ওই পাড়ার স্মাগলারও এরকম করে যে ঠিক আছে দুটো লোককে জমা দিলাম আর পুলিশ বলবে আমরা দুটোকে ধরে নিলাম। সমস্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আদালতের মধ্যে এবং জনতার আদালতে এই লড়াই চলবে। সিবিআই ইডিকেও দিল্লির মুখাপেক্ষিও থাকতে হবে না। আর অভিযোগের সঙ্গে সঙ্গে আমরা তো পাহারায় পাবলিক করে হাজার হাজার অভিযোগ আমাদের কাছে জমা হচ্ছে। 100 দিনে কাজের টাকা হোক, ভাতার টাকা হোক, সংখ্যালঘুদের স্টাইপেন্ডের টাকা হোক, স্কলারশিপের টাকা হোক, তপশিলি জাতি আদিবাসীদের ওই হোস্টেল ভাতা হোক, স্টাইপেন্ড হোক, মানে কোথাও এমন কোনো জায়গা নেই যেখানে চুরি হয়নি। সমস্ত দপ্তরগুলোতে যত প্রাইমারি সেকেন্ডারি তো বললাম, শিক্ষক নিয়োগ শুধু নয়, যত কন্ট্রাকচুয়াল লেবার হচ্ছে কাজ, যত হাসপাতালে, স্বাস্থ্যকেন্দ্র, মমতা ব্যানার্জির যে দপ্তরগুলোতে সেখানে যত নিয়োগ হয়েছে, সেখানে সমস্ত দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের অবিলম্বে বরখাস্ত করতে হবে। এবং সিবিআইডিকে বলবো সব চোর জোচ্চোরকে ধরতে হবে এবং জেল ভরতে হবে। শ্যাম্পু, সাবান এসব বিক্রি করার জন্য যেরকম কিছু মডেল লাগে, সেরকম তৃণমূল তার নিজের পচা রাজনীতি বিক্রি করার জন্য
সামনে এরকম মডেলগুলোকে রাখে, আর তার মডেলের পেছনে আসলে তাদের এই তোলাবাজি কারবারগুলো চলে, যেখানে সাইফন অফ, ইংরেজিতে বলে সাইফন অফ। এই যেহেতু মুখপাত্র বলছে যে যার ফ্ল্যাট থেকে পাওয়া গেছে সে বুঝবে, তাই তো? সব সামনে টালির চাল থাকে, তাই তো? আর পেছনে দাঁড়িয়ে তোমার গিয়ে এইসব কাজ কারবার হয়। আর ভোটের সময় বা পুজোর সময় এরা মডেল সামনে রাখতে হয়। আমি সে সমস্ত শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের বলবো, সেরকম ধর্মগুরুদেরকেও বলবো, আপনারা প্লিজ এই অর্পিতার মতো মডেল সাজবেন না। ম্যানেজ করে চলছিল তৃণমূল, সেই কারণে ইডি লেগেছে এবং ইডির সাথে ম্যানেজ নেই বলে কষ্ট হচ্ছে তৃণমূলের কাছে। যাক, বিজেপির নেতা তো উনি কিছুটা জানলেন, তাহলে ম্যানেজ করা যায়। এবং আমরা প্রথম থেকে বলেছি, সিআইডি হোক, বেঙ্গলের পুলিশ হোক, দিল্লি পুলিশ হোক, সিবিআই হোক, ইডি হোক, এদের সবার পলিটিক্যাল মাস্টার আছে। এটা সুপ্রিম কোর্ট অনেকবার বলেছে, কোর্টও অনেক সময় ভৎসনা করেছে, হাইকোর্টও ভৎসনা করেছে, সুপ্রিম কোর্টও ভৎসনা করেছে। যখনই রাজনৈতিক যোগাযোগ থাকে তখনই রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে এই দুর্নীতিগ্রস্তরা গা বাঁচানোর চেষ্টা করে। এবং এটা দিলীপ ঘোষ নিজে স্বীকার করেছেন, তার মানে তার কাছে দিল্লির খবর আছে। এটা সিবিআইকে তাহলে তার জবাব দিতে হবে। এবং ইডিতেও যোগাযোগ থাকে, তাই জন্য তো চিটফান্ডের কেলেঙ্কারির সমস্ত ডকুমেন্টস আমি নিজে কয়েক হাজার টাকা খরচা করে জেরক্স কপি করে ইডির তৎকালীন প্রধানকে দিয়েছিলাম। একজন কেডিসি বিজেপি তৃণমূলের প্রাক্তন এমপি জেলে গেছে, কিন্তু আরও বাকি অনেক এমপি যারা জেলে গিয়েছিল তারা সব ছাড়া পেল। সিবিআইয়ের সঙ্গে যোগ আছে, এটা দিলীপ ঘোষকে বলতে হবে। তাহলে দেখা গেছে সারদা কাণ্ডে, রোজভ্যালি কাণ্ডে, চিটফান্ডের কাণ্ডে এই সুদীপ ব্যানার্জি, ওনার সঙ্গে তো এমপি, আমি নাম বলে বলছি, এবং আরও অনেকেই যারা জেলে গিয়েছিল সিবিআইয়ের, পরে যখন জামিন পেল নিম্ন আদালত থেকে, সিবিআই আদালত থেকে, তখন সিবিআই বলেছিল যে আমরা আপিল করব। ভুবনেশ্বর আদালত থেকে জামিন হয়েছিল, কিন্তু দেখা গেল তারা আপিলে যায়নি। তার মানে দিলীপ ঘোষ বলুন তার নেতার সঙ্গে মমতা ব্যানার্জির কী কথা হয়েছিল, এবং মোদি, অমিত শাহ বা মোহন ভাগবত কোথায় সেটিংটা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে কোনো কেসেই সিবিআই আপিলে যায়নি। তাহলে তৃণমূলের সব নেতারা জেলে থাকার কথা ছিল। এখানে তো আমরাও বলছি, এতে তো প্রভাব পড়ার কথা। পঞ্চায়েত তো দূর আসছে, বাংলার মানুষকে এই সিদ্ধান্ত নিতে হবে পরিবর্তনের নাম করে তারা কি চেয়েছিলেন। বেকার ছেলে মেয়েদের কাজ, জিনিসপত্রের দাম কমানো, শূন্যপদে নিয়োগ, সুষ্ঠুভাবে পঞ্চায়েত পুরসভা চলুক, রাস্তাঘাট, ব্রিজ, স্কুল কলেজ নির্মাণ হোক, কলকারখানা তৈরি হোক। আমাদের ছেলেমেয়েরা অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করবে, আর আমাদের রাজ্যে লুটপাট চলবে। আর মন্ত্রীরা সব লুট করবেন, পঞ্চায়েতের প্রধানরা সব লুট করবেন তৃণমূলের ঝান্ডা লাগিয়ে। আর শুভেন্দু মতো নেতারা একবার তৃণমূল থেকে বিজেপি যাবে, বিজেপি থেকে তৃণমূল যাবে, যাতে এই দুর্নীতিকে গা সওয়া করে দেওয়া হয়। তৃণমূলের যত দুর্নীতিবাজ যদি একবার বিজেপিতে যায়, তাহলে ইডি সিবিআই সেখানে ধরবে না। আজকে যাকে পার্থক্য ধরেছে, কালকে তো শুভেন্দুকে ধরার কথা, মুকুল রায়কে ধরার কথা, নাম বলবো। আবার যারা বিজেপি থেকে তৃণমূল এসছে, সিআইডি, বাংলার পুলিশ, কলকাতা পুলিশ তাকে পাহারা দিচ্ছে। তাহলে আদতে কি হয়েছে? পরিবর্তনের নামে লুটেরাদের রাজত্ব হয়েছে, খেটে খাওয়া মানুষ আজকে খুঁটে খাওয়ার অবস্থা হয়েছে, দারিদ্র্য বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কর্মহীন মানুষ, অন্নহীন মানুষ। আর অন্যদিকে ফুলে ফেপে উঠে যে মোটরসাইকেলে ঘোরার কথা ছিল না, সে স্করপিও নিয়ে ঘুরছে, বিদেশি গাড়ি। এই 2016-তে পার্থ চ্যাটার্জি তার এই মডেলের জন্য অডি গাড়ি কিনেছেন, Q3 মডেল, সবচেয়ে লেটেস্ট। সরকার জানতো না, মমতা জানে না, পুলিশ পাহারা দেয় না। একা পার্থ চ্যাটার্জি কেন এরকম ওপর থেকে নিচ পর্যন্ত আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত তৃণমূল। আর সেখানে যেই তৃণমূল একটু বেশি করে নেয়, সিবিআইডির চোখে পড়লে তখন সে বিজেপিতে চলে যায়। এই বিজেপি আর তৃণমূল, দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট। এই লুটেরাদের এক লুটেরা আর এক লুটেরাকে ধরে না। এই লুটকে বন্ধ করতে হলে মানুষকে সংঘবদ্ধ হতে হবে। এই জন্যই তো পাহারায় পাবলিক, এই জন্যই তো নজরে সরকার। অনেক আগেই করা উচিত ছিল, কারণ আমরা বলছি প্রথম থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় নিয়োগের ক্ষেত্রে যে নিয়োগের সংস্থাগুলো ছিল সেগুলোকে কারাপ্ট করেছেন তৃণমূল সরকার। দুর্নীতিগ্রস্ত লোকজনকে দিয়ে ভরিয়েছে, যারা দুর্নীতিগ্রস্ত ছিল না তাদেরকেও দুর্নীতির পঙ্কে নিমজ্জিত করেছে। বেকার ছেলে মেয়ে শিক্ষিত, বিশেষত যারা শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করেছে,
আর কিছু বাধ্যতামূলক কিছু ডিগ্রি সার্টিফিকেট যেহেতু নিয়ম করে দেওয়া হয়েছিল সেগুলোকে করার জন্য আরও উপরি খরচা করেছে, বাড়তি খরচ হয়েছে তাদের। তারপরে দেখা গেল যোগ্যতা নিরূপণের জন্য যে পরীক্ষা, তার কোনো মানে নেই, ফলাফলের কোনো মানে নেই, মার্কসের কোনো মানে নেই। তে ইন্টারভিউ বোর্ডের যে মৌখিক পরীক্ষার যে নাম্বার সেটাকে বাড়িয়ে দেওয়া হলো, 4 গুণ করে দেওয়া হলো, 20 নম্বর করে দেওয়া হলো। তখনই আমরা শিক্ষক আন্দোলন থেকে প্রতিবাদ করা হয়েছিল, একদম এই সরকার আসার শুরুতেই, যে এটা ডিসক্রিমিনেটরি এবং হচ্ছে ডিসক্রিপশন, যাকে খুশি নাম্বার দিতে পারবে। অনেক আন্দোলন, বিকাশ ভবন অভিযানের পরে ওটাকে, যেখানে বাম আমলে আমাদের সময় 5 নম্বর করা হয়েছিল, সেটাকে 20 করে দেওয়া হয়েছিল। এবং পরে দেখা গেল এরকম যার নাম্বার বড়িয়েছে, তখন ওটাকে ওরা ফেরত দিল, কিন্তু 10 করলো, মানে তাও দ্বিগুণ রেখে দিল। তখনই বোঝা যাচ্ছিল এই ক্ষমতাটা কেন রাখতে চায়। তারপরে এমন লোকজনকে রাখা হলো এই সমস্ত, সেখানে শুধু স্কুল সার্ভিস কমিশন নয়, শুধু প্রাইমারি বোর্ড নয়, পাবলিক সার্ভিস কমিশন, এখন তো কলেজ সার্ভিস কমিশন নিয়ে অভিযোগ হচ্ছে। আগে যেখানে পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে স্ট্যাচুটারি অর্গানাইজেশন, সাংবিধানিক, সেখানে কোনো অভিযোগ উঠতো না, সেখানে অভিযোগ উঠছে। আমি বারবার বলি, মধ্যপ্রদেশে RSS এর পরিচালিত বিজেপির সরকার ব্যাপম কাণ্ডে প্রথম আমাদের দেশে দেখিয়েছিল যে পেশাদারি ভর্তিতে এবং চাকরিতে কিভাবে দুর্নীতি হয়। 100 জন মানুষের প্রাণ গিয়েছে, হত্যা করা হয়েছে সাক্ষীকে, অভিযোগকারীকে, সাংবাদিককে, ভুক্তভোগীকে মধ্যপ্রদেশে, কিন্তু তদন্তের নামে কিচ্ছু করা হয়নি। এই জন্য আমরা প্রথম থেকে বলেছিলাম শুধু CBI ED নয়, আন্দোলন সংগ্রামও চলবে, আদালতের মধ্যেও লড়াই চলবে। আর CBI EDকেও বাধ্য করতে হবে, তাকে কর্মসূচি দেবে। গতকাল আপনারা জানেন CBI এর দুর্গাপুরের অফিসে যা বিভিন্ন ক্যাম্প হয়েছে, সেখানে আমাদের CPIM-এর তরফ থেকে অভিযান করা হয়েছিল। আমরা CBI হেডকোয়ার্টারে বলেছিলাম দরকারে যাব, কারণ দিনের পর দিন কোর্ট বলে দেওয়ার পরেও সময় নয়, যে সময় যে 20 কোটি টাকা ধরা পড়ল, এ তো হিমশৈলের চূড়া মাত্র।